এখন এই 6 কোটি লোকের মধ্যে কত হাজার দশেক লোক হয়তো বিদেশে পালিয়ে গেছে, নট মোর দ্যান দ্যাট, আর বাকি লোক তো বাংলাদেশই আছে। তো সমাজে চলতে হলে কতগুলো জিনিস আছে। কালচারাল রেভলিউশনটা আমরা যেটা দেখেছিলাম সেই এরশাদ আমলে, যে কালচারাল রেভলিউশন সবাই মিলে করতো। তারপরে আওয়ামী লীগের আমলে যেটা হয় যে আওয়ামী লীগের বলা হয় যে অলিখিতভাবে আওয়ামী লীগের সাথে সাংস্কৃতিক লোকদের যোগাযোগটা একটু বেশি, তো তারা সম্মিলিতভাবে তারা রেগুলেশনটা করতো, বা একটা সময় রেগুলেশন হতোও না, এটাও সত্যি যে মানে কুক্ষিগত করার ফলে যেটা হয় যে আমি যদি দেখি যে এখানে দলীয় কাজ ছাড়া কিছু হবে না, তখন রেগুলেশন হয় না। আরামে রেগুলেশন হয় না কখনোই, না না, কষ্টে হয়। কষ্ট হয়। তো এই এখন ধরেন কষ্ট, তো এই সময় এই রেভলিউশনটার জন্য বা সাংস্কৃতিক মনোবৃত্তির পরিচর্যা করার জন্য গভর্নমেন্টকে এগিয়ে আসা ছাড়া উপায় কিন্তু নেই। গভর্নমেন্ট এখানে কিছুই করতে পারবে না। এখানে মানে কালচারাল রেভলিউশনটা যেমন একজন গ্রাফিতি আর্ট, আপনাকে শেখ হাসিনার পতনের আগে চিন্তা করেন, ওই সময়টাতে কিন্তু যতটা সন্ত্রাস, তার চেয়ে বেশি কিন্তু কালচারাল রেভলিউশনটা হয়েছে। বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গেয়েছে, কেউ গ্রাফিতি এঁকেছে, কেউ নেচেছে। মানে এই বিষয়গুলো এমনভাবে মানে প্রশাসনকে থ্রেট দিয়েছে যে এগুলো তারা টলারেট করতে পারেনি। তো সেই তুলনায় ধরেন মিছিল মিটিংগুলো আমরা এখন ধরে নিচ্ছি যে এরাই হয়তো বিজয় হয়েছে, কিন্তু এর পেছনে শেখ হাসিনার পতনের জন্য জুন জুলাই আগস্ট এই 3টি মাসে যে ব্যাপক কালচারাল রেভলিউশন হয়েছে। এখন আমি ধরেন পল্টন মোড়ে আসছি, এখন এখানে যদি একটা বক্তব্য হতো 2 থেকে 2.5 ঘন্টা মানুষ থাকতে পারতো, কিন্তু দেখলাম যে সকাল থেকে রাতে 12টা পর্যন্ত এই একদল গান গাচ্ছে, একটু পরে আরেক দল আসছে, মানুষ দাঁড়ায় দাঁড়ায় কিন্তু সেই জিনিসগুলো শুনছে এবং দেখছে। এবং এই ধরনের ঘটনা যখন ঘটে তখন বাড়ি থেকে নারীরা বের হয়ে আসে, শিশুরা বের হয়ে আসে, এবং নারী শিশুর যেখানে আপনার অংশগ্রহণ হয়ে যায় সেখানে পুলিশ কিন্তু কিছু করার থাকে না। তো ওইরকম যে এখন যে কোটা বিরোধী আন্দোলন যা কিছু আছে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা বিরাট কিন্তু কালচারাল বিপ্লব হয়ে গিয়েছিল। তো এখনও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর বিরুদ্ধে আপনার আমার বলতে হবে না, এটা অটোমেটিক্যালি আমাদের একটা কালচারাল বিপ্লব হয়ে যাবে। এবং ধরেন না মুক্তিযুদ্ধর পেছনে কিন্তু অস্ত্র গোলাবারুদ যতটা না কাজ করেছে তার চেয়ে কিন্তু কালচারাল সেই রেভলিউশনটা ছিল অনেক বিশাল বিশাল ছিল, বিশাল একটা যে সেই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। হ্যাঁ, এবং আপনি দেখেন যে ইনুস সাহেবের যে পতন হলো, ইনুস সাহেবের পতনটা কিন্তু এখানে কোনো মিছিলে হয় নাই, মিটিংয়ে হয়নি, কোনো রাজনৈতিক সিদ্ধান্তে হয়নি, বরং প্রতিটি রাজনৈতিক দল বেসিক্যালি তার দাসত্ব করেছে। কিন্তু যারা কালচারাল বিপ্লব করেছে, তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছে, জনমত তৈরি করেছে, তার ভুল ভ্রান্তিগুলো জাতির সামনে তুলে ধরেছে, এটার ওজন সে নিতে পারেনি। এই যে তার যে কালচারাল, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ অনলি পার্সন যার 100% পতন হয়েছে 100% কালচারাল বিপ্লব, খুব অল্প সময়। কিন্তু একটা ব্যাপার বলি যে আমি 2007, 8, 10, 12 এইসব সালে আমি যখন নাটক করতাম, বা 14, 15, ইভেন আমি বলবো যে 20, আমি প্রত্যন্ত গ্রামে গিয়ে শুটিং করতেছি। আমি দেখলাম যে এমনও হয় যে শুটিংটা মানুষ দেখতে আসতেছে, এটা ঠেকানোর জন্য পুলিশ আসতে হতো। রাইট। আমি নরসিংদীর একটা কলেজে গেলাম, আব্দুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজ। সেখানে আপনি বিশ্বাস করবেন না, ওদের ছুটির দিনে আমি গেছি, যে শুক্রবার দিন স্কুল বন্ধ, আমরা চুপে যাবে বৃহস্পতিবার দিন গিয়ে শুক্রবার দিন সারাদিন ওই স্কুলের মধ্যে, স্কুল আর কলেজ ওর মধ্যে শুটিং করবো, কেউ জানবে না। অনেক স্টার নিয়ে আমি গেছি, এখানে শুটিং করতেছি। শুক্রবার দিন সকালবেলা আমরা ওই শহর থেকে দলবল নিয়ে আমরা আসছি, যে ওদের সাথে কথা বলা আছে, সবার সাথে কথা বলা, যে হেডমাস্টারের রুমে, ক্লাসরুমের জন্য শুধু আমরা কি করছি, আগের দিন রাত্রেবেলা ওখানে স্যারকে বলছি যে একটা ক্লাসরুমে 50টা স্টুডেন্টকে আনবেন, আর কাউকে বলবেন না। পরের দিন সকালে গিয়ে থেকে আমরা ঢুকতে পারতেছি না, কয়েক হাজার ছেলে বুড়ো তারা চারিদিকে ঘিরে আসছে এবং তারা কথা বলতেছে অবিরাম। আমরা তো শুটিংয়ে তো কথা বললে তো আমরা শ্যুট করতে পারবো না, এই ছিল পরিস্থিতি। কিন্তু এই 2024 থেকে 24-এর 5ই আগস্টের পর থেকে, মানে ইউনূস আমলটা যেটা, ওখানে আমাদের অনেক শুটিং ইউনিট এরকম হচ্ছে যে, ধরেন বরিশাল, আপনি বরিশাল সম্পর্কে জানেন যে খুব অতিথিপরায়ণ মানুষ, এবং ওখানে যে শুটিংয়ে যান দেখবেন যখন আপনি চিরামুড়ি খাওয়ায়, মানে আপনাকে, মানে আমার গ্রামে আমি শুটিং করতে গিয়ে দেখছি যে বিভিন্ন জায়গার থেকে মানুষজন খাবার দাবার নিয়ে এসছে। চেয়ারম্যান সাহেব তো একটা গরুই জবাই করে দিল, একদম খুব স্বাভাবিক। এবং আরও অনেক কিছু, তারা বলতেছে যে এরা আমার বাসায় থাকবে, তার বাসায় থাকার দরকার নেই। সে বলছে আমার বড় বাড়ি, সব থাকবে, তুমি আমার এলাকার সন্তান, সব লোক, আমার আর্টিস্টরা তার বাসায় থাকবে না। সে বলছে আর্টিস্ট দরকার নেই, এই যে কাজ করতেছে এরা সবাই আমার বাসায় থাকবে, সব খাওয়া ফ্রি।
কিন্তু এর আমলে আমি দেখলাম অন্তত 10 থেকে 12 জায়গায় আমরা শুটিং করতে গেছি, শুটিং করতে যাওয়ার পরে তাদেরকে শুটিং করতে দেওয়া হবে না, ফতোয়া টতোয়া দেওয়া হয়েছে যে এই শুটিং করা যাবে না, এটা বেদাত, বা এটা এই শুটিংয়ের এই পরিবেশ না, মানে সংস্কৃতি বা গান এটাকে বন্ধ করতে হবে। তো একই মানুষ কি এভাবে চেঞ্জ হতে পারে? এখানে আপনি মানে সংস্কৃতি তো একটা বিরাট ব্যাপার। আপনি যেটার কথা বললেন সেটা হলো বিনোদন সংস্কৃতি। এখন বিনোদন সংস্কৃতির মধ্যেও এই যেমন নাটক, সিনেমা, এরকম যদি 10টি বা 20টি বিনোদন সংস্কৃতি বলেন, তার মধ্যে হয়তো এটি একটি। এটির সঙ্গে ইসলামিক ফান্ডামেন্টালিজম থেকে শুরু করে উগ্রবাদ এই গত 2 বছরে জড়িয়ে গেছে। কিন্তু কালচারাল বলতে যে জিনিসগুলো, ধরেন এই যে পত্রিকায় লেখা, কথা বলা, এই যে আমরা পডকাস্ট করছি, এই জিনিসগুলোকে ওরা টার্গেট করতে পারেনি। ফলে ওদের কিন্তু এখান থেকে ক্ষতি হয়ে গেছে। ফলে একটা কালচার, মানে কালচারাল রেভলিউশন বলতে আপনি একজনকে একটা চিঠি লিখলেন, সেটাও একটা কালচারাল। আপনি একটা ড্রেস, একটা ব্যঙ্গাত্মক একটা ড্রেস পরলেন, বা একজনকে একটা ড্রেস পরে দিলেন, বা একজনের কিছু গেঞ্জি আপনি দিয়ে রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন, বা আপনি ধরুন এই যে মার্কিন রাষ্ট্রদূত কয়েকটা রিক্সা নামিয়ে দিয়েছে আমেরিকান পতাকা দিয়ে, ইটস এ ওয়ান সর্ট অফ কালচারাল অ্যাগ্রেশন। কালচারাল অ্যাগ্রেশন। তো এরকম কালচার হয়েছে এখন যে পর্যায়ে এসে গেছে মানুষ, আপনি যদি কালচারের বাইরে চলে যান, অর্থাৎ ইন্টেলেকচুয়াল লেভেলে হিউম্যান বিহেভিয়ারের যে প্যাটার্নগুলো আছে, এর বাইরে গেলেই আপনি সংঘাতের মধ্যে পড়ে যাবেন এবং আপনি মবের মধ্যে পড়ে যাবেন। ফলে ইউনূস সাহেবের যেভাবে ধরেন একটা কালচারাল রেভলিউশনে তার পতন হয়েছে, জনগণ সচেতন হয়ে গেছে তার ব্যাপারে, এবং এই কারণে বর্তমান সরকার সেও কিন্তু মারাত্মক বিপদে। এর কারণ হলো এখন মানুষ অনেক কিছু জেনে যাচ্ছে, অনেক কিছু জানতে চাচ্ছে, এবং সামহাও এগুলো জানার পরে একটার পর একটা প্রেশার সরকারের উপরে যেভাবে আসতে থাকছে, যেটা আজ থেকে 4-5 বছর আগে, যেমন একজন মন্ত্রী অ্যানি, সে 32 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো, এটা নিয়ে এখন বেচারার জীবন যায় অবস্থা। অথচ এটা আগে কিছুই হতো না। না এরকম কোনো কিছুই হতো না। এখন এই যে এইগুলো কিন্তু মানুষের একটা কালচারাল রেভলিউশন। আপনি একটা মেট্রো রেল হচ্ছে, সেই মেট্রো রেলের নিচে সুন্দর পরিপাটি রাস্তা, সেখানে একজন একটা গরুর হাট বসিয়ে দিয়েছে। এটা মানুষ এটা নিয়ে ঠাট্টা শুরু করলো, মস্করা শুরু করলো। এমনকি আমার নামে একটা ভুয়া কার্ড একজনে ছাপিয়ে দিল, যেহেতু আমার একটা অডিয়েন্স আছে, সেখানে তার বলা হলো যে আমি বলছি যে মেট্রো রেল তো ছোটো জায়গা, এর নিচে গরুর হাট না বসিয়ে সংসদের সামনে তো বিশাল জায়গা আছে, সেখানে বসালে ভালো হতো। সবাই সে খুব তালি যে না, রনি ভাইকে এই জন্যই ভালোবাসি, এই সময় সে ছাড়া এই কথা কেউ বলতে পারবে না। এবং দেখা গেল যে এটা নিয়ে এরকম একটা বিপ্লব শুরু হলো, সেখানে কিন্তু গরু আর রাখা যায়নি, সেটা ক্লিয়ার করে সেখান থেকে গরুর হাট সরিয়ে দিতে হলো। তো এইরকমভাবে সরকারের উপর কিন্তু কালচারালি একটা বিরাট যাকে বলে চাপ আসছে, যেটা আগামীতে যারা রাজনীতি আসবেন তাদেরকে এই বিষয়টা মোকাবেলা করতে হবে। না, ওই যে দেখেন, ওই শুরু করলো আমাদের মনে হয় যে মাহফুজ আলম, ওই আমাদের বিগত গভর্নমেন্টের উপদেষ্টা, যে আওয়ামী লীগ ফিরে আসছে। এরপর থেকে যে এটা আওয়ামী লীগ ফিরে আসছে, এটা একটা আমার মনে হয় যে একটা একটা ত্রাস একটা অবস্থা। আওয়ামী লীগ তো এমন না যে আওয়ামী লীগ আসলে উড়ে গেছে, কোর পড়তো না, তো আমরা তো আসি, হয়তো তাদের পলিটিক্স করতে দেওয়া হচ্ছে না বা তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই যে ভয় ভীতির একটা ব্যাপার, আমার মনে হয় যে এটা, এই ভয় ভীতির তো আসলে আমি জানি না এটা আপনি কি ব্যাখ্যা বলবেন যে আসলে কি আওয়ামী লীগ ফিরে আসছে? না, মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখানে ফিরে আসার কোনো বিষয় না। আওয়ামী লীগের জায়গায় আছে। আওয়ামী লীগ এখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, প্রকাশ্যে রাজনীতি করবে, তারপর প্রতিপক্ষর জন্য হুমকি হবে, এবং নির্বাচনের মাঠে তারা মানে প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এটাকে বলা হচ্ছে ফিরে আসা। কিন্তু যদি আপনি ধরেন প্রায় 6 কোটি মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, বা নৌকা প্রতীকের সমর্থক বাংলাদেশে, সিমিলারলি দ্য সেম সংখ্যক মানুষ আবার বিএনপির পক্ষে 6 কোটি লোক আছে। এখন এই 6 কোটি লোকের মধ্যে কত হাজার দশেক লোক হয়তো বিদেশে পালিয়ে গেছে, নট মোর দ্যান দ্যাট, আর বাকি লোক তো বাংলাদেশই আছে। এখন এই যে বাংলাদেশের মানুষগুলো কখন হঠাৎ করে ফুস করে উঠবে, এটা আমরা জানি না, উই ডোন্ট নো। এখন এই যে মাহফুজ যে কথাটা বলছে বা যারা ভয় পাচ্ছে, তাদের মূল কারণ হলো যে গত 2 বছরে এমন অনেক কিছু ঘটেছে
যেগুলো পর্দার আড়ালে একরকম, প্রকাশ্যে আরেক রকম। এবং এই কাজগুলো করার জন্য অনেক ক্ষেত্রে রাজনীতির যে ডিকশনারি, সেই ডিকশনারি অনেকে ফলো করেনি, রাজনীতির ব্যাকরণ ফলো করেনি। এরকম অনেক নেতিবাচক ঘটনা ঘটে গেছে, যেগুলো এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল, এটা আমরা তো জানতাম না। তো এরকম অনেক জিনিসগুলো সামনে আসছে। আসার পরে এই 2 বছরে যারা কুশীলব, তাদের মধ্যে একটা অনুশোচনা, একটা ভয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং সেই আতঙ্ক থেকেই মাহফুজ, যেহেতু তাকে বলা হয়েছে সে মাস্টার মাইন্ড, এখন তার একটা ভয় হলো, এই যে আমাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে, আমি তো আসলে মাস্টার মাইন্ড ছিলাম না, আমাকে ওভার রেটিং করা হয়েছে। একজন বয়স্ক মানুষ, এটাকে তিনি ওল্ড হ্যাগার্ড বলেছেন, বুড়ো ডাইনি। তো বুড়ো ডাইনি, ওল্ড হ্যাগার্ড, সেই লোক আমাকে সামনে ধরে পিছনে আসল কাজ করে ফেলেছে। এখন সে এতদিন যখন সে মন্ত্রী ছিল, সে মনে করে সেই কথাটা ভালোই তো চলছে। এখন সে বুঝতে পারছে যে এ সমাজ, এ রাষ্ট্র তার জন্য কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে। সে ঘোরাফেরা করতে পারছে না, রাস্তায় একা ঘুরতে পারছে না, তার আতঙ্ক কাজ করছে। ফলে সে ওই সময়ের কিছু যে গুপ্ত কথা, এই কথাগুলো সে বলে ফেলছে এখন। এবং এটা স্বাভাবিক, এগুলো আরও বলতে থাকবে। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত কথা বলছে, তৌহিদ সাহেব কথা, তৌহিদ সাহেব কথা বলছেন, ফরিদ আফা কথা বলছেন, এমনকি ফরহাদ মাজার সাহেব কথা বলছেন, জামাতের আমির কথা বলছেন। এখন বিএনপি চুপচাপ আছে, আর কদিন পরে দেখবেন বিএনপি বলা শুরু করেছে।